আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ 25শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। সো এই যে ফার্মাসিস্ট ডে উপলক্ষে বাংলাদেশে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, ফার্মাসিস্টগণ এটা পালন করছেন। আমি যেহেতু একজন ফার্মাসিস্ট এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসাবে কাজ করছি, ভাবলাম এই দিবস উপলক্ষে কিছু কথা বলি, যেটা আমাদের দেশে যারা ফার্মেসিতে পড়ে তাদের কেরিয়ারের জন্য কাজে লাগবে, এবং যারা ফার্মাসিউটিক্যালে আপনারা কাজ করছেন আপনারাও কিছু দিক নির্দেশনা পাবেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে। এই যে ফার্মেসি, বাংলাদেশের যে ফার্মেসি শুরু হওয়া থেকে শুরু করে বাংলাদেশের ওষুধ শিল্পে যে ফার্মেসির বা ফার্মাসিস্টদের অবদান, সেটা নিয়ে কিন্তু আমি অনেক লেখা লিখেছি, অনেক পত্রিকায় অনেক আর্টিকেল লিখতাম, তারপর বইও আছে আমার। সো এখন এই যে আমরা আজকে ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ, আমাদের এখন আরেকটু সামনে যাওয়া উচিত। দেশে ফার্মাসিস্টদের অবদান নিয়ে নানা কথা হবে এই দিবসে, ভবিষ্যতের পরিকল্পনা কি সেটা নিয়ে কথা হবে। কিন্তু আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বাইরে বেশি বেশি যাওয়া উচিত। আমি বর্তমানে আমেরিকায় আছি। আমেরিকার কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, এখানে প্রায় $100 বিলিয়ন একটা জেনেরিক মার্কেট রয়েছে। জেনেরিক ওষুধ হচ্ছে যে, ধরুন একটা ওষুধ আছে আরএলডি, মনে করুন প্যারাসিটামল আছে নাপা, বেক্সিমকোন নাপা, আমি যদি আরএলডি ধরি, তাহলে আপনি এই নাপা বা এই প্যারাসিটামল যত ওষুধ এখানে পাঠাবেন সবগুলো হবে জেনেরিক। অর্থাৎ আরএলডিকে স্ট্যান্ডার্ড ধরে আপনি জেনেরিকটা বানিয়ে আমেরিকায় দিবেন। এই যে $100 বিলিয়ন মার্কেট, আমি একটা জরিপে দেখলাম যে এর 47 to 50% হচ্ছে ইন্ডিয়ার দখলে, অর্থাৎ ভারত থেকে এই জেনেরিক ওষুধগুলো আসে। এর মধ্যে 20% শেয়ার চায়না রয়েছে। আমাদের শেয়ার মাত্র 2 থেকে 3%। প্রায় $20 মিলিয়ন মতো ওষুধ আমরা এখানে রপ্তানি করি। এর মধ্যে বেক্সিমকো আছে, স্কোয়ার আছে, ইনসেপ্টা আছে, রেনাটা আছে, এসসিআই আছে। এখন দেখুন, এই যে আমরা ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ, আমাদের দেশের মার্কেট স্যাচুরেটেড, আমাদের এই মুহূর্তে কোম্পানিগুলোর উচিত কি করে আমেরিকার মার্কেটটা ধরা যায় সেই দিকে মনোযোগী হওয়া। বা আমাদের যারা ফার্মেসিতে পড়ে, যারা ফার্মেসি থেকে পাশ করেছে, আমরা যারা ফার্মাসিস্ট, তারা দেখুন যে আমরা একসময় যে ফার্মেসিতে পড়লেই লাখ টাকা বেতনের চাকরি, এখন অনেকেই ফার্মেসি গ্রাজুয়েট হওয়ার পরও বেকার। এখন কেন? এই যে বাংলাদেশের যারা ফার্মাসিস্ট, তারা এখন একটা কেরিয়ার অপরচুনিটিস হিসাবে নিতে পারে কিন্তু বাইরে। আবার তোমরা যারা বাইরে আসতে চাও, আমার একটা সাজেশন থাকবে যে ফার্মেসি থেকে পড়ে R&Dতে জয়েন করার চেষ্টা করতে হবে, এবং কোনোভাবে পিএমডিতে যাওয়া উচিত না। পিএমডিতে অবভিয়াসলি ভালো স্যালারি রয়েছে, পিএমডিতে অবভিয়াসলি ভালো কেরিয়ার গ্রোথ রয়েছে, কিন্তু পিএমডি কিন্তু স্যাচুরেটেড। বাংলাদেশের যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সেটা আমি যদি বলি, তুমি যখন উপরের দিকে যাবা ডিরেক্টর লেভেলে, তখন কিন্তু খুব বেশি যে চাকরি আছে তা কিন্তু নয়। বা একটা চাকরি চলে গেলে আরেকটা চাকরি পাওয়া কঠিন। বা 4-5 বছর চাকরি করার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করে, অনেকেই চায় যে এখন আমি বাইরে যাব। সো পিএমডি থেকে যদি তুমি বাইরে আসো, পিএমডি থেকে যদি আপনারা বাইরে আসেন বা এখানে এসে আপনি মাস্টার্স করলেন বা চাকরিতে জয়েন করবেন, তখন ওই যে প্রিভিয়াস অভিজ্ঞতা, সেটার কিন্তু এখানে কোনো মূল্য থাকে না। কারণ এখানে ফার্মাসিউটিক্যালে ওই পিএমডি তেমন কোনো ডিপার্টমেন্ট নেই। তাই আমি বলবো যারা ফার্মেসি গ্রাজুয়েট, তাদের যাওয়া উচিত R&Dতে। আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা যদি আমেরিকায় ওষুধ রপ্তানি করতে চায়, তাদেরকে কয়েকটা জায়গায় খুব বেশি কাজ করতে হবে। এর মধ্যে একটা জায়গা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা ফর্মুলেশন হোক বা অ্যানালাইটিক্যাল ডেভেলপমেন্ট হোক, এই জায়গাটায় কিন্তু কাজ করা উচিত। এখন আমরা অনেকেই ফর্মুলেশনে আমরা কাজ করছি, ফার্মাসিস্টরা কাজ করছে, এই জায়গাটায় ফার্মাসিস্ট বাদেও কেমিস্ট, বায়োলজিস্ট, ওদেরকেও ইনক্লুড করা উচিত। আমাদের অনেকেই কিন্তু খুব ভালো, তারা এইচপিএলসি চালাতে পারে, ডিজলিউশন চালাতে পারে, খুব ভালো অ্যানালাইটিক্যাল দক্ষতা রয়েছে, কিন্তু গ্যাপটা রয়েছে কিন্তু মেথড ডেভেলপমেন্টে। আমার যে অবজারভেশন, যে আমাদের মেথড ডেভেলপ করার মতো ভালো অ্যানালিস্ট বা ভালো কেমিস্ট, ভালো ফার্মাসিস্টের কমতি রয়েছে। আমি বলছি না যে নাই, কিন্তু এই জায়গাটা একটা গ্যাপ আছে। আপনি এখন ফার্মেসি গ্রাজুয়েটদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে একটা ওষুধের ফর্মুলা বলো, যে কি করে ডেভেলপ করব, বা তাকে কমন একটা ওষুধ প্যারাসিটামল দিয়ে বলেন এই যে প্যারাসিটামলটা কি করে বানানো যায়, প্যারাসিটামলটা তোমাকে আমি এপিআই দিয়ে বললাম যে প্যারাসিটামলটা এখন বানাও,
দেখবেন যে এটাতে তাদের ঘাটতি, যে এপিআই এর সাথে কি কি এক্সিপিয়েন্ট দিবে, এক্সিপিয়েন্টসের রেশিওগুলো কি, এক্সিপিয়েন্ট দেওয়ার পর সেটা ওয়েট গ্রানুলেশনে যাবে নাকি ড্রাই গ্রানুলেশনে যাবে, কম্প্রেশনটা কি হবে, এই যে ফর্মুলা ডেভেলপ করা। আমি একটা কমন এক্সাম্পল দিলাম, কিন্তু এই ফর্মুলা ডেভেলপ করাতে কিন্তু ঘাটতি রয়েছে, বা ফর্মুলেশন ডেভেলপ করতে গিয়ে কী কী ক্রিটিক্যাল প্যারামিটার্সগুলো দেখতে হয়, কী কী জিনিস দেখতে হয়। যখন সে এপিআই নিবে, এপিআইয়ের কী কী জিনিস দেখবে, যখন সে এক্সিপিয়েন্ট নিবে, এক্সিপিয়েন্টসের কী কী প্যারামিটার দেখবে, এপিআই এক্সিপিয়েন্টের যে কম্প্যাটিবিলিটি স্টাডি সেটা করা, বা এখানে যে প্রি ফর্মুলেশন কিছু স্টাডি রয়েছে সেই জিনিসটা করা। তারপর ফাইনালি ফর্মুলা ডেভেলপ করার পর এই যে ফর্মুলা ডেভেলপ করতে গিয়ে যে কোয়ালিটি বাই ডিজাইন বা কিউবিডি প্রিন্সিপালগুলো নিয়ে, এই জিনিসগুলোতে ঘাটতি। আমাদের মেইন জিনিস হচ্ছে যে সায়েন্টিফিক ওয়েতে কি করে একটা ফর্মুলা ডেভেলপ করা যায়। আমাদের দেশে ওষুধ আছে, ফর্মুলা আছে, আমরা ওষুধ বানাচ্ছি, ডিজলিউশন দেখছি, আমরা ওষুধ মার্কেটে ছাড়ছি। কিন্তু ওষুধ মার্কেটে ছাড়ার আগে আপনি যদি এখন আমেরিকান মার্কেটে আনতে চান, তাহলে এই যে বায়ো ইকুইভ্যালেন্স করা, বায়ো স্টাডি, এবং সেটা পারফেক্ট প্রোফাইল আরএলডি, যে আরএলডিকে টার্গেট করে আপনি ওষুধটা আমেরিকার মার্কেটে দিবেন, তার সেই পারফেক্ট ম্যাচ করানো, সেই অনুযায়ী ওষুধটা বানানো, তারপর বায়ো পাস করা, এই জিনিসগুলোতে গেলেই, অর্থাৎ ক্লিনিক্যাল স্টাডিতে গেলেই দেখা যায় যে আমাদের এক্সপার্ট লোকজনের কমতি রয়েছে। ফলে আমাদের এই জিনিসগুলোতে, এই সেক্টরগুলোতে এক্সপার্ট লোক তৈরি করা উচিত। ফার্মেসিতে যারা পড়ালেখা করছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তারা যেন বেশি বেশি R&Dতে যায়, তাহলে দেশেও যেমন কেরিয়ার, দেশের বাইরেও খুব সুন্দর কেরিয়ার। সেটা ফর্মুলেশন R&D হোক, সেটা অ্যানালিটিক্যাল R&D হোক। তোমাদের যেন টার্গেট থাকে ফার্স্ট R&D, যারা ফার্মেসি গ্রাজুয়েট। তারপর যদি আমেরিকায় তোমরা আসতে চাও, আমেরিকায় যদি আমি কেরিয়ারের কথা বলি, তাহলে R&Dর বাইরেও আর একটা কেরিয়ার রয়েছে, সেটা হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স। রেগুলেটরির অনেকগুলো পার্ট রয়েছে। আমরা যদি জেনেরিক ওষুধ নিয়ে কাজ করি, তাহলে এফডিএতে যেটা সাবমিশন করতে এটাকে বলে ANDA। আবার নিউ ড্রাগ নিয়ে যারা কাজ করে, যারা নতুন ড্রাগ ডেভেলপ করে, তারা যে সাবমিশনটা করতে হয়, যে ক্লিনিক্যাল ট্রায়ালের যে অ্যাপ্রুভাল নিয়ে, সো এই যে নিউ ইনভেস্টিগেশন, নিউ ড্রাগ অর্থাৎ IND, এটা কিন্তু সাবমিট করতে হয়। আবার ইউরোপিয়ান সাবমিশন সেটা কিন্তু আলাদা। এখানে US FDA সাবমিশন একটু পার্থক্য রয়েছে, ইউরোপিয়ানের পার্থক্য রয়েছে। এই জিনিসগুলো জানা, রেগুলেটরি বিভিন্ন পার্ট, রেগুলেটরি নানা রকম পার্ট। বাংলাদেশে রেগুলেটরি নলেজ কিন্তু কম। এই যে আমি কয়েকটা কোম্পানির নাম বললাম, বেক্সিমকো, তারপর স্কোয়ার বা ইনসেপ্টা, যারা আমেরিকায় ওষুধ রপ্তানি করে, আপনারা খোঁজ দিয়ে দেখবেন যে রেগুলেটরির কাজগুলো করেছে ইন্ডিয়া থেকে। আপনারা অনেকেই বলেন যে কেন আমরা দেশের লোক থাকতে ইন্ডিয়া থেকে লোক নিয়ে আসি, কারণ এই এক্সপার্ট বা এই এক্সপার্ট লোকগুলো কিন্তু দেশে নাই, দেশে আছে খুবই কম। ফলে তাদের এই যে এফডিএতে তারা সাবমিট করবে, বা তাদের যে কোম্পানিটাকে GMP অ্যাপ্রুভাল নেবে, এই জিনিস করার জন্য তারা দেখবেন যে ইন্ডিয়া থেকে তারা এক্সপার্ট নিয়ে এসেছে, তারা কনসালটেন্ট হিসাবে কাজ করেছে। বা যখনই তারা কোনো একটা প্রোডাক্টের ANDA ফাইল করে, দেখবেন ইন্ডিয়া থেকে লোক আনতে হয়, লোক আনতে বাধ্য হচ্ছে। তাহলে আমাদের দেশে এত ইউনিভার্সিটিতে এত ফার্মেসি স্টুডেন্ট, তাহলে আমরা কেন সেই এক্সপার্ট লোকজন তৈরি করতে পারছি না? এই ফার্মাসিস্ট ডেতে আপনারা সেলিব্রেট করছেন, এই জিনিসটা ভাবা উচিত যে কেন আমাদের দেশে ওই জায়গাগুলোতে এক্সপার্ট তৈরি হচ্ছে না। এই জায়গাগুলোতে এক্সপার্ট তৈরি করতে হবে, R&D এক্সপার্ট তৈরি করতে হবে, সেটা ফর্মুলেশন R&D হোক, অ্যানালিটিক্যাল R&D হোক সেটা। তারপর ফার্মাকোজেনোমিক্সে যেন কাজ করতে পারে, সেই জায়গাটায় ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বেশি বেশি তৈরি করতে হবে। সো আমার স্টুডেন্টের প্রতি অনুরোধ থাকবে, তোমরা PMDতে যাওয়া বন্ধ করো। PMDতে না গিয়ে কি করে R&Dতে যাওয়া যায়, কি করে রেগুলেটরিতে যাওয়া যায়, সেই জায়গাগুলোতে বেশি যাও। আর কোম্পানির প্রতি আমার রিকোয়েস্ট, যদি আপনারা দেখে থাকেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আমার সিনিয়র ভাই বা সিনিয়র অনেকেই আছেন, কাজ করেন, অনেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। আপনারা আপনাদের এই যে R&Dটাকে ভালো ডেভেলপ করেন, আপনারা রেগুলেটরি অ্যাফেয়ার্সটাকে ডেভেলপ করেন, এবং US এর মার্কেটটার দিকে টার্গেট নেন। এখানে গুড অপরচুনিটি। আপনারা যদি 20%ও শেয়ার নিতে পারেন এই যে US এর মার্কেট, আমরা ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এই জিনিসগুলোতে মনোযোগী হওয়া উচিত, যে US এর যে একটা জেনেরিক মার্কেট রয়েছে ফাঁকা, এই মার্কেটে কি করে ওষুধ ভালো কোয়ালিটি, গুণগত মানের ওষুধ কম দামে সাপ্লাই দেওয়া যায়। সেজন্য আপনাদের অনেক কাজ করতে হবে, কিন্তু এই কাজটা করলে বাংলাদেশের ওষুধ শিল্প আরও বেশি বিকাশমান হবে। আর সরকারের প্রতি একটা অনুরোধ থাকা উচিত আমাদের এই ফার্মাসিস্ট দিবসে, যে আমাদের হসপিটালগুলোতে যেন ফার্মাসিস্ট নিয়োগ করা যায় বাংলাদেশের, বা আপনি আমেরিকার বা আপনি বাইরের দেশগুলোতে আসেন, ফার্মাসিস্টদের মেইন জায়গা কিন্তু কমিউনিটি ফার্মেসি বা হাসপাতালগুলোতে, যেখানে ফার্মাসিস্ট ওষুধের সব কিছু নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে সেটা হয়ে উঠছে না, সেটা আমাদের করা উচিত।
তাহলে আমাদের এই যে ফার্মেসি গ্রাজুয়েট বের হচ্ছে তাদের যেমন একটা চাকরির ক্ষেত্র হবে এবং ওষুধের গুণগত মান বজায় রেখে আপনারা এই জায়গাগুলোতে দেখা যায় যে ওরা এটা মনিটর করতে পারবে এই জায়গাগুলোতে। আর অবভিয়াসলি ফার্মেসিতে কেরিয়ার রয়েছে, ফার্মেসিতে লাখ টাকার বেতনের চাকরি রয়েছে, আমরা হয়তো সেই চাকরিগুলো নিতে পারছি না। ফার্মেসির জায়গায় আছে, ফার্মেসির যে ডিমান্ড সেটা আছে থাকবে, কিন্তু আমাদের সেই গুণগত মানের হতে হবে। মনে করুন যে একজন একটা ইন্টারভিউ দিতে গেল, ইন্টারভিউতে কিন্তু একটা কমন প্রশ্ন আসে, বিশেষ করে যারা কেমিস্ট্রি লাইনে আপনারা বুঝবেন যে হোয়াট ইজ পিএইচ, পিএইচ এর ডেফিনেশন কি। আমরা বলি যে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। সো এই ডেফিনেশন বলেই শেষ, কিন্তু একজন ফার্মাসিস্ট, একজন কেমিস্ট, তার আরও কিছু বলা উচিত ইন্টারভিউতে তার বলা উচিত যে এই পিএইচটা কি করে মাপতে হয়, সেই মাপার ইনস্ট্রুমেন্টের নাম কি, মাপার আগে তাকে কি করে দেখতে হয় যে এই মেশিনটা ঠিক আছে কিনা, বা এটার এই যে ক্যালিব্রেট করা যে মেশিনটা নিবে, তারপর কি করে সে পিএইচ মাপবে। অ্যানালাইটিক্যাল দিক থেকে সে একটু বললো। এখন ফর্মুলেশন R&Dর থেকে সে বললো যে একটা প্রোডাক্টের পিএইচ মেজার করাটা কেন গুরুত্বপূর্ণ, স্টেবিলিটির কি জন্য দরকার, যে পিএইচ একটা স্টেবল পিএইচ দরকার, সেটা সলিড প্রোডাক্ট হোক বা ইনজেক্টেবল প্রোডাক্ট হোক সেটা। এখন সে যখন আবার রেগুলেটরি দিক থেকে চিন্তা করবে, রেগুলেটরি দিক থেকে যে গাইডলাইনটা কি, পিএইচ মাপার গাইডলাইন, পিএইচটা কি রেঞ্জের মধ্যে থাকতে হবে, বা USFDA এর গাইডলাইনটা কি দিয়েছে, সে তখন ওই জিনিসটা যদি বলে, অর্থাৎ অ্যানালাইটিক্যাল সাইড থেকে পিএইচ এর গুরুত্ব, ফর্মুলেশন সাইড থেকে, রেগুলেটরি সাইড থেকে যখন পিএইচ এর গুরুত্বটা সে বলবে, অবভিয়াসলি তার কিন্তু চাকরি হবে। এবং এরকম ভাবেই কিন্তু একজন ফার্মাসিস্ট দেখা উচিত। শুধু পিএইচ এর ডেফিনেশন বলে ফেললাম তা কিন্তু নয়, এবং এই পিএইচ কন্ডিশনটা, অর্থাৎ কি পরিমাণ পিএইচ থাকা উচিত যেন এখানে কোনো ইম্পিউরিটিস না দেয়, নাইট্রোসামিন ইম্পিউরিটিস না দেয়, অনেক ধরনের ইম্পিউরিটিস রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আসবে। অর্থাৎ সিম্পলভাবে চিন্তা না করে একজন রিসার্চ ডেভেলপমেন্ট বা রিসার্চার হিসাবে, গবেষক হিসাবে আমাদের চিন্তা করা উচিত। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে সেটা সফল হোক, বাংলাদেশ থেকে আরও ভালো ভালো ফার্মাসিস্ট বের হয়ে আসুক। আমেরিকায় তো অনেক অবদান রাখছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি যখন প্রথম দিকে শুরু হয়েছে তখন মোটোই ছিল অ্যাডমিশন ইন ফার্মেসি ফ্লাই টু USA। তারা আমেরিকায় এসে ওষুধ শিল্পে অনেক অবদান রেখেছে, এবং আমার সৌভাগ্য হয়েছে নাম করা ফার্মাসিস্ট বা সায়েন্টিস্ট ওনাদের সাথে থেকে কাজ করার, বাংলাদেশি ফার্মাসিস্টদের সাথে কাজ করে, এটা আমি সৌভাগ্য বলবো। আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা টিচার, ওনাদের সাথে কাজ করেছি, ওনাদের আন্ডারে কাজ করেছি, চাকরি করার সময় একসাথে কাজ করেছি। এটাও বলবো একটা অপরচুনিটি লাইফে। আমরা যখন কোনো একটা অপরচুনিটি পাই, যখন কোনো একটা অপরচুনিটি আল্লাহ তাআলা দেয়, তখন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আরেকজনকে সেটার সুযোগ করে দেয়া। আপনারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে আপনাকে কি এতিম অবস্থায় পাইনি, আপনাকে কি আমি আশ্রয় দেইনি, এখন এতিমদের সাথে আপনি সদ্ব্যবহার করুন। অর্থাৎ আপনি যে অবস্থা থেকে উঠে এসেছেন, যে অবস্থায় এসেছেন, আপনি এই অবস্থায় আসার পর একটা দায়িত্ব হয়ে যায় অন্যদেরকে এই পথটা দেখানো। আমি আমার দায়িত্ব থেকে, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, আমি ফার্মেসিতে যারা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই গাইডলাইনটা একটু দেয়া দরকার, প্রয়োজন, যে তারা কোন দিকে গেলে ভবিষ্যতে তারা ভালো করতে পারবে। ভবিষ্যতে যদি তোমরা ভালো করতে চাও তাহলে বেশি বেশি R&D, সেটা ফর্মুলেশন R&D হোক, অ্যানালিটিক্যাল R&D হোক, এটা যাও, এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স। তাহলে যদি দেশেও অনেক সময় দেশ থেকে বাইরে আসার চিন্তা করো, এই জায়গাটা এসে ভালো কেরিয়ার করতে পারবে। আর কেরিয়ার বিষয়ক কোনো পরামর্শ থাকলে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, পরামর্শ থাকলে ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।